হাতের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী উপস্থিত রয়েছেন। তার গানের গলা অত্যন্ত ভালো এবং তিনি তার গানের গলা দিয়ে প্রতিনিয়ত দর্শকদের মন জয় করেছেন। ঈদের এই আমেজটাকে আরো দ্বিগুণ করিয়ে দিতে আপনাদের মাঝে নিয়ে এসেছি তাকে। দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাদিয়া লিজা। শুভ সকাল, ঈদ মোবারক আপু, কেমন আছেন? শুভ সকাল, ঈদ মোবারক। খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে একটু অনেকদিন পরেই পেলাম। লাস্ট টাইম যখন আপনি এসেছিলেন একটু সিক ছিলেন, আজ কিন্তু সিকের কোনো বাহানা দেওয়া যাবে না। আজ চমৎকার কিছু গান শুনবো। তার আগে জেনে নিতে চাই ঈদের এই সময়টা কেমন গেল, যেহেতু ঈদের আমেজটা প্রায় শেষের দিকে, কিন্তু শেষও হয় নাই, সব মিলিয়ে ওভারঅল কেমন ছিল? ঈদ সবসময় আনন্দের। প্রতি বছরে আসলে তো আমরা দুইটা বার ঈদের জন্য অপেক্ষা করি যে ঈদ কখন আসবে, এবং সারা বছর যে কাজগুলো করি বা যে অ্যাক্টিভিটিসগুলো থাকে তার থেকে ঈদে একটু ডিফারেন্ট অ্যাক্টিভিটি সবসময় আমাদের থাকে। আর এর মধ্যে কিছু চ্যানেলে লাইভ প্রোগ্রাম করলাম, যেটা আমাদের সবসময় ভালো লাগে, যে আনন্দের অনুষ্ঠানগুলোতে দর্শকের সাথে সরাসরি কানেক্টেড থাকার ব্যাপারটা, এটা একদমই ফুল চার্মিং। কিছু লাইভ শো ছিল, সেগুলো করলাম। সামনে কিছু শোজও আছে, শোজগুলো করবো। মানে ঈদের রেসটা এখনও কাটেনি যদিও, তো ঈদের রেস থাকতে থাকতে আরও কিছু শোজও আছে যেগুলোতে দর্শকদের সামনাসামনি একদম গান শোনাবো। চমৎকার। সো ঈদেরই আমেজটাই, যে কাজের কথা বললেন, কাজের নিশ্চয় ব্যস্ততা ছিল। সো কাজের ব্যস্ততার সাথে পরিবারকে সময় দেওয়া হয়েছে, সব মিলিয়ে কি পেরেছেন সময় দিতে পরিবারকে? আমি সবসময় চেষ্টা করি যে ঈদের অল্প সময় নিয়েও যদি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে চেষ্টা করি যে কয়েকটা দিন পরিবারের সাথে থাকার জন্য, কারণ আমার মনে হয় যে ওইটা এক ধরনের পাওয়ার হাউস। ওইখান থেকে এনার্জি একদম করার জন্য এনার্জি একদম পুরা রিজার্ভ করে নিয়ে এসে সেগুলো আর কি প্রোগ্রামে বা বিভিন্ন জায়গায় কাজের সময় ওগুলা সুন্দর মতো আর কি কাজ করা যায়, ভালো লাগে। পরিবারের সাথে সবসময় থাকি, দেখা যায় যে শুধু ঈদ না, আমি যখনই সময় পাই তখনই বাবা মার কাছে যাই রাজশাহীতে। আর ঈদের সময় তো না থাকতে পারলে কলিজায় শান্তি লাগবে না। আচ্ছা, ঢাকার একটা ঈদের আনন্দ, রাজশাহীতে একটা ঈদের আনন্দ। সবচেয়ে বেশি বন্ধুদের সাথে যদি বলি, এনজয়টা কোথায় করা হয়, ঢাকায় নাকি রাজশাহী? অবশ্যই রাজশাহীতে। সবচেয়ে ফ্রেন্ড সার্কেল ওখানে। বন্ধু বান্ধবদের যতই বিয়ে হয়ে যাক, যতই সবাই সবার কর্মে ব্যস্ত থাক, তারপরেও গ্রামের যে ব্যাপারটা, আমি যেখানে বড় হয়েছি, ওইটা সারা জীবনই একটা আলাদা জায়গায় থাকবে। চমৎকার। আপু, আপনার কণ্ঠে আগে একটি গান শুনে নিতে চাই, তারপর বাকি আলোচনা করব। কোন গানটি শুনবো এবার? গুনগুন করে একটু আগে যে গানটা গাচ্ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, আই লাভ দিস সং। অবশ্যই। আমার লাস্ট এই গানটা রিলিজ হয়েছে বাংলা বাউল স্টুডিও সিজন 2 থেকে। বাসুদেব দাস বাউলের, আকাশ মাহমুদের সঙ্গীত আয়োজনে গেয়েছিও আমি আর আকাশ মাহমুদ, কিন্তু আমি আমার মতো করে গাইছি। হ্যাঁ। ও ভালোবাসার মতো ও ভালোবাসার মতো বাসে কয়জনা, দুইজনাতে এক মন মেশারে বন্ধু। ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু, ভালোবাসা নয়নের নেশা। ও ভালোবাসার মতো বাসে কয়জনা, দুইজনাতে এক মন মেশারে বন্ধু। ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু, ওরে ভালোবাসা নয়নের নেশা। বাহ, নেশা ধরে যায় আসলে গানটি শোনার পর। আমার এই লাইনটুকুই ভালো লাগে, ভালোবাসা নয়নের নেশা। আপনি তো আপনার গান দিয়ে আপু প্রতিনিয়ত দর্শকদের মন জয় করেছেন এবং ভালো ভালো গান করছেন এবং ভালো ভালো কাজও করছেন। সব মিলিয়ে আপনার একটি ফোক গানের প্রতি একটা টান আমরা দেখতে পারি, এবং ফোক গানের প্রতি আপনার যে দরদটা আসে, সেটা একটা চমৎকার, খুব ভালো লাগে কাজ করে। এবং সেখান থেকেই আমি কুলহারা কলঙ্কিনী এই গানটি দিয়ে আপনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন এবং দর্শকরা এই গানটি বেশ গ্রহণ করেছে, সাদরে গ্রহণ করেছে। এই গানটি গাওয়ার আগে থেকে শুরু করে পরে যে অনুভূতিটা, এবং গাওয়ার পরে কি মনে করেছিলেন দর্শকরা এতটা ভালোবাসা দিবে এই গানটি থেকে? গানটা যখন রিলিজ হয় 2019 সাল, ফোক স্টেশন সিজন 1, এটা আমার কাছে একটা বিগ অপরচুনিটি ছিল। সচরাচর হয় না যে প্রজেক্টের কাজগুলোতে মানুষ একটু নোন ফেস খুঁজে, তখন আমি একেবারেই টোটালি আননোন। সো ওই মুহূর্তটাতে আমার ভয়েসটা পিক করেছিল তারা কাজের জন্য, এটা আমার জন্য একটা ভালো লাগা অফকোর্স। গানটা যখন সিলেক্ট করলাম, শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমে তো আমরা ভাটির পুরুষ বলে থাকি, ওনার গানটা সিলেক্ট করার পর আমার মনে হয়েছে আমি গাইতে পারবো কিনা, কারণ সিলেটের যে ব্যাপারটা, ওনার যে ওখানকার যে অ্যাকসেন্টটা, ওই অ্যাকসেন্টে গাওয়া কিন্তু খুব একটা বেশি ইজি না। তো আমরা তো সব গানগুলো ওই প্রত্যেকটা অঞ্চলের অ্যাকসেন্ট দিয়ে গাইতে পারি না, আমাদের মতো করে গাই। তো গানটা সম্পূর্ণ কথা ঠিক ছিল, সুরও ঠিক ছিল, বাট আমি আমার মতো করে গেয়েছিলাম। এরপরে দেখলাম যে হয় না যে মিলিয়ন ক্রস করার যে আনন্দটা, বা
10 লক্ষ বার গানটা শোনা হয়েছে, এটার আনন্দটা আসলে একদমই অন্যরকম ছিল। এবং মজলিস ভাইয়ের সঙ্গীত আয়োজনে ছিল এটা। মজলিস ভাই বললো যে গানটা 1 মিলিয়ন ক্রস করেছে, মানে ওইটার একটা আনন্দ আলাদা রকমের। অবশ্যই এত ভালোবাসা আসলে দর্শকদের কাছ থেকে, এবং আননোন ফেস হিসেবে একটা চ্যালেঞ্জেরও কিন্তু একটা জায়গা থাকে, দর্শকরা কিভাবে গ্রহণ করবে এটা একটা বিষয়, এবং সে পরে যখন দেখা যায় লাখ লাখ ভিউজ হচ্ছে, ও মাই গড। এবং মজার ব্যাপার, সিলেটের মানুষ সব থেকে বেশি কমেন্টস করেছিল সিলেটেরই গান, সিলেটের ভাটির পুরুষের গান, আধুনিক বাউলের গান। তো ওইখানে কমেন্টস, এটা কিন্তু আরেকটা অ্যাচিভমেন্ট, বিকজ যার অঞ্চলের গান তারা যখন অ্যাপ্রিশিয়েট করে, ইটস মিন একদম ইউ ডিড ভেরি ওয়েল। ওকে, এই গানটি শুনতে চাই একটু। হে গো সখী আমার উপায় বলো না, এ জীবনে দূর হলো না, হে গো সখী আমার উপায় বলো না, এ জীবনে দূর হলো না, বাউল করে মের পেরেশানি, বাউল করে মের পেরেশানি, আমার কেউ শুইও না গো সজনী, আমার কেউ শুইও না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ শুইও না গো সজনী, আমার কেউ শুইও না গো সজনী। বাহ 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 বাহ, চমৎকার। আপনার জীবনে কখনো কি নায়িকা হওয়ার ইচ্ছে জেগেছে? আগে ইচ্ছা ছিল না, এখন মাঝে মাঝে হয় না যে কিছু টিভিসি এবং মুভিসির জন্য নক আসে, সেটা যখন আমি শাড়ি পরি স্পেশালি, আমি তো শাড়িতে বেশি কমফোর্টেবল, তো হয় না যে অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন ধাঁচের শাড়ি পরা হয়। তো ইদানিং দেখা যাচ্ছে যে কিছু ব্র্যান্ডের হয়েও আমাকে নক করে যে শাড়ি রিলেটেড কোনো কিছু আমি করছি প্রমোশনের জন্য। হ্যাঁ, তো ওভিসির জন্য নক এসেছে আমার, সুযোগ পেলে কেন কাজে লাগাবো না। আচ্ছা, ওভিসির জন্য যদি এখন ভালো একটা স্ক্রিপ্ট সহ একটা ভালো সিনেমা আপনাকে অফার করা হয়, ইউ উইল ডু ইট, রাইট? আমি সর্বোচ্চ চেষ্টা করব। কো আর্টিস্ট হিসেবে যদি আপনাকে চয়েস করা হয়, যে আপনি কাকে চাইবেন হিরো হিসেবে, কাকে চাইবেন? সিনেমা জগতে নাকি সিনেমাতে না, আপনি এনিওয়ান আপনি চুজ করতে পারেন যে আপনি নায়ক হিসেবে আসলে আপনি কাকে চাইছেন। সিনেমাতে যদি হয় তাহলে অবভিয়াসলি আমাদের আরফিন শুভ ভাই, আমি অনেক পছন্দ করি ওনাকে। মানে হিরোর যে ব্যাপারটা, মানে হয় না যে একদম কমপ্লিট প্যাকেজ একটা মানুষের মধ্যে, যাকে আমরা একদমই নায়ক বলে থাকি, ওনাকে দেখলে আমার সেটা মনে হয় অ্যাকচুয়ালি। আর নাটকের জগতে যদি বলি তাহলে আফরান নিশো ভাই। আচ্ছা, হ্যাঁ, আমি ভীষণ পছন্দ করি, ওনাদের অ্যাক্টিং পছন্দ করি, ওনাদের প্রেজেন্টেশন পছন্দ করি। মানে নায়কের যে ব্যাপারটা, মানে এক্স্যাক্টলি আমি নামের মধ্যে কিন্তু একটা সিমিলারিটি আছে, এবং হাইটের দিক দিয়েও সিমিলারিটি আছে। খুব ভালো। আপনার এই প্রজন্মে যদি বলি, যে নায়কের কথা তো বলেই ফেললেন, এখন যদি বলি নায়িকাদের ক্ষেত্রে সেরা নায়িকা হিসেবে আপনি কাকে দেখেন বা কার কাজ ভালো লাগে? নায়িকা হিসেবে আমার ভালো লাগে বিদ্যা সিনহা মিমকে। আর যদি দেখতে সুন্দর হিসেবে ধরি, যে একেবারেই সুন্দরী, তাহলে অফকোর্স পরিমণি। সুন্দরের কথা বলার সাথে আমার মনেও তার নামটা এসেছে, আসার কথাই আসলে সবার মনেই আসে একদম। সো ঈদের যে নতুন পোশাকের যে একটা ব্যাপার ছিল, ছোটবেলায় কাউকে না দেখানো, সো এখন বড়বেলায় যে এখন সালামি দেওয়ারই মনে হয় বেশি, সালামি দিতে হয় বেশি, দিতেই মনে হয় পকেট ফাঁকা হয়ে যায়, পাওয়ার সময়টা তো ভুলেই গেলাম। ঠিক তাই। সো সব মিলিয়ে এমন কোনো মেমোরিজ আছে যেটা এখন আপনাকে হাসায় বা আনন্দ দেয়? একদমই হাসায়, এবং এটা আমি এর আগেও বলেছি অনেক জায়গায়, আজকেও বলছি। একদম ছোট যখন ছিলাম, বাবা দেখা যেত, আমি আমার আব্বা আমার একমাত্র সন্তান, প্রত্যেকটা সন্তানই বাবা মার কাছে সমান। তারপরেও যারা একদমই একমাত্র সন্তান, আমার মনে হয় তারা একটু বেশি আহ্লাদি হয়, একটু বেশি সবকিছুতে হয় না এরকম আদরে বাদর, নট এক্স্যাক্টলি। তো ছোটবেলায় হতো যে জামা, তারপরে জুতা, এগুলো কেনা হতো। তো জুতার যে নতুন বক্সটা, মানে এইটা লিজা করতো যে একদম যেখানে ঘুমাইতো জুতার বক্সটা পাশে নিয়ে ঘুমাতো, বিকজ অফ যদি কেউ নিয়ে নেয়, যদি এটা কারো হাতে চলে যায়, মানে এটা খুবই ফানি একটা ব্যাপার। সাইজটা কে পড়তে পারে? আমার মনে হতো যে কেউ যদি নিয়ে চলে যায় বা আমার যদি হাতছাড়া হয়ে যায়, এবং ঘুম থেকে উঠে দেখতাম জুতার বক্সটা ওইভাবে আছে। আচ্ছা, আমার এখনো মনে হয় কোনো কি সিগনেচার দেওয়া থাকতো যে কেউ যদি একটু টাচ করে বুঝতে পারবে না? একদমই না, হাতটা আমার জুতার বক্সের উপর দিয়ে আমি ঘুমাই যাইতাম। তো এখন বড়বেলায় যখন বাসায় যাই, জুতার বক্স যেটা বাসায় আছে, যেটার মধ্যে জুতাটা রাখা হয়,
তো আম্মা খুব হাসে যে মানে আসলে জুতাটা আমি এখন বক্সে রাখি, পাশে নিয়ে আর ঘুমাচ্ছি না। তো এই জিনিসগুলো খুব আমার নিজেরই মনে হলো অনেক হাসি পায়। আসলে চমৎকার কিউট একটা মেমোরিজ। একদম তাই। এবার আপনার কাছে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শুনবো এবার? এটাও বাংলা বাউল স্টুডিও সিজন 1 থেকে রিলিজ হওয়া। বাংলা বাউল স্টুডিও বারবার কেন বলছি, কারণ লোকসঙ্গীতের একটা বিশাল প্ল্যাটফর্ম এখন এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। প্ল্যাটফর্মগুলো থেকে অনেক লোকসঙ্গীত নতুন করে সঙ্গীত আয়োজনে রিলিজ হচ্ছে। এটাও আমার ফোক স্টেশন সিজন 1 এর মতো 2019 এবং সেটা 2024 পরবর্তীতে, এটাও আমার জন্য একটা গ্রেট অপরচুনিটি ছিল। ওরে চিকন কালা বাউল সালাম সরকারের, এটাতেও সঙ্গীত আয়োজন করেছিলেন আকাশ মাহমুদ। গানটা প্রায় 25 মিলিয়ন ক্রস করে গেছে। অনেক দর্শকের ভালোবাসা পেয়েছি, সব জায়গায় গাই গানটা, আজকেও গাচ্ছি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি, প্রাণবন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। এবার একটু শর্ট শর্ট কোশ্চেন করতে চাই আপনাকে। র‍্যাপিড ফায়ার, ইটস ভেরি ইজি। কোন পোশাক আপনার সবচেয়ে বেশি পছন্দ? শাড়ি। আচ্ছা, বলছিলেন বেড়াতে যেতে কোথায় ভালো লাগে, দেশে নাকি দেশের বাইরে? অফকোর্স বাংলাদেশে। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেটা আমি এখনো দেখিনি। আমাকে পাহাড় অনেক টানে। পাহাড় নাকি সমুদ্র? আমাকে বছরের 5টা মাস যদি আমাকে বান্দরবান, তারপরে খাগড়াছড়ি, রাঙামাটি, সাজেক এগুলোতে রেখে দেওয়া যেত, আমি থাকতে পারতাম, তাহলে মনে হয় আমার আরো বেশি ভালো লাগতো। আচ্ছা, সো নিজেকে 10-এর মধ্যে কত দিতে চাইবেন ক্যারেক্টারিজমে? সবকিছু মিলিয়ে পরিপূর্ণ মানুষ হতে বা পরিপূর্ণ সবকিছুতে আরো অনেক দেরি আছে। আউট অফ 10 7 রাখি নিজেকে। আরো অনেক পথ বাকি, আরো অনেক নিজেকে তৈরি করার বাকি আছে সবকিছু মিলিয়ে। প্রিয় খাবার কি? ভাত। ভাত হচ্ছে ভালোবাসা। পৃথিবীর যেখানে যে খাবার খাই, বাসায় এসে মনে হয় যদি একটু ভাত ডাল ভর্তা খেতে পারতাম। কি ডাল? অফকোর্স ডাল। উত্তরবঙ্গের মানুষ যারা আমরা, তারা দেখবেন একটা আলু, মানে একদম বাংলা ভাষা আমরা আলু ঘাটি বলি, আলু ঘাটি দিয়ে ডাল এবং ডিম সেদ্ধ দিয়ে একটা আলু ঘাটি রান্না করে, এত মজা। আরেকটা আছে ওখানে আবার একটু মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে একটা আলু ঘাটি দিয়ে, আবার একটু বুট দিয়ে যে একটা রান্না করে, এটা আমরা চর্বি বা মাংস দিয়ে বুটের ডাল রান্না করা বলি। এইটার উপরে কোনো খাবার আছে আসলে পৃথিবীতে? একদমই নাই। আসলে এখন মনে হচ্ছে বাসায় গিয়ে এটা একটু আসলে বলবো আম্মুকে যেটা করো। আচ্ছা, সো একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক, কোনটি বলবেন? আমার পজিটিভ দিক হচ্ছে আমি খুবই মানবিক মানুষ এবং খুবই ইমোশনাল। আর নেগেটিভ মানুষ হচ্ছে আমি খুবই শর্ট টেম্পার, অল্পতে রেগে যাই কিন্তু কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়, একা একা ঠিক করে ফেলি। কোনো জিনিস এসে যদি আপনাকে 3টা উইশ করতে বলে, কোন 3টা উইশ করবেন নিজের লাইফে? আমি যদি আমার বাবা মাকে সারা জীবন আমার কাছে রাখতে পারতাম, কারণ প্রতি বছর বা প্রত্যেক সময় যখন রাজশাহীতে যাই দেখি আমার বাবা মার বয়স হয়ে গেছে, বয়স বেড়ে গেছে। আমার মনে হয় যে আমি যতদিন বেঁচে থাকতাম তার থেকে বেশি আয়ু যদি তারা পেত। সেকেন্ড হচ্ছে আমি যত ভালো গাই বা যতটুকু গাইতে পারি এর থেকেও যদি আরেকটু পাকাপোক্ত গলা আমার হতো। এবং থার্ড হচ্ছে আমাকে এক নামে যদি সবাই চিনতো, মানে হয় না যে মানুষের তো আশার শেষ থাকে না, আরো এক নামে যদি সবাই চিনতো, বা সব জায়গায় গেলে যে হয় না যে একটা আমাকে চিনে বা আমার গান পছন্দ করে, এই জিনিসটা আরো যদি বেশি হতো তাহলে আমার ভালো লাগতো আরো। আচ্ছা, নিজের লাইফ থেকে কোন জিনিসটি আপনি দূরে যদি সরাতে পারতেন, বা কোন হয় না একটা পার্সোনালিটি আছে যেটা আমরা যেমন অনেক সময় কান্না করে দিই গল্পতে বা অনেক কিছু, যেটি আপনি দূর করতে চাইবেন? আমার শর্ট টেম্পার। ওকে। আমি কেন হঠাৎ রেগে যাই না, বাট আমি খুবই মানবিক মানুষ, ট্রাস্ট মি। একটু পরে আমার রাগ শেষ হয়ে যায়। ভেরি সুইট পারসন। আচ্ছা, কোন এমন একটা জিনিস যেটা জীবনে করতে চাইবেন না, কখনোই আপনি চান না আপনি এটা করবেন? করলার জুস কখনো খেতে চায় না। করলার জুস? হ্যাঁ, আই হেট তিতা। আমার মনে হয় যে করলার জুস যদি কখনো এরকম কোনো
ওইটা বাদ দিয়ে ডিরেক্টরকে বলবো যে অন্য কোনো যদি অপশনস থাকে তাহলে প্লিজ আমাকে সব কোনো অপশনই থাকলো না। হ্যাঁ, মানে করলার জুসটা খেতে হবে, এটা শুটের একটা সিন, এবং করলার জুসই খেতে হবে। তখন এটিএন বাংলায় ফোন করে বলবো যে ইন্টারভিউ যেটা দিয়েছিলাম এই জায়গাটুকু কেটে ফেলেন যেন এটা না আসে আর। এটা দারুণ ছিল, এটা দারুণ ছিল। আচ্ছা, যদি আপনার এখানে কোনো অপশন আসে যে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন ফেশিয়াল এক্সপ্রেশনের দিক দিয়ে, কার চেহারার মতো চেহারা করতে চাইবেন? কারো মতোই না, নিজের মতোই না। আমি আর্টিফিশিয়াল কোনো কিছু পছন্দ করি না। মানে আমি ঠিক যেমন, ইভেন দেখবেন যে আমি যখন মেকআপ করি তখনও দেখবেন যে আমার স্কিন টোন যেটা আমি সেটার সাথে ব্যালেন্স করে ঠিক যতটুকু না করলেই না এর ভিতরে রাখার চেষ্টা করি আমি আমার মতো। ভেরি নাইস, অসংখ্য ধন্যবাদ। বরাবরই যতবারই কথা বলি ভালো লাগে, গান শুনতে ইচ্ছে করে আরও, কিন্তু এই যে সময় শেষ, যেতে হবে বাসায় গিয়ে, ফ্যামিলিকেও তো সময় দিতে হবে। সো অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা নতুন কাজের জন্য, ঈদকে ঘিরে সব কিছু মিলিয়ে। ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজকে মনে হয় আপনার সাথে আমার একটু ডিফারেন্ট ধরনের একটা আড্ডা হলো, রাইট? হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে এটিএন বাংলাকেও ধন্যবাদ, এবং সবাইকে আবারও ঈদ মোবারক। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার এই আজকের সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।